সবাইকে প্রণাম। প্রত্যেককে দুটো করে প্রণাম। শ্রদ্ধায় ভক্তিতে প্রথমবার প্রণাম জানাচ্ছি আপনাদের। আর একটা কথা একান্তে বলছি, ওইখানে ছিলাম, ভয়ে চলে এসেছি, কোনোদিন স্টেজম্যান হতে পারলাম না। তা আরেকটা কারণ বলছি, সেটা ভয়ে। সামনে আপনারা সঙ্গীত সুররসিক, এই পাশে তাপসদা, কোন দিকে যাই বলুন তো? উনি সুরসপ্তকের প্রত্যেকটাই তারস্বরে, আর আমি সুরসপ্তকের তৃতীয় আর ষষ্ঠ। সুতরাং কোনটা তৃতীয় আর কোনটা ষষ্ঠ সেই পরিচয়টা নাই বা দিলাম, নিজেই পরিচয়টা বহন করলাম। উনি সঙ্গীতত্ত্বের অনেক গুরুগম্ভীর আলোচনা নিয়ে যাবেন, আমি ঠিক তার উল্টো দিকে যাব, যত সহজ করে সরল করে এটাকে আপনাদের কাছে উপভোগ্য করা যায়। অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে 6টায়। পান্নালাল মুখোপাধ্যায় সুযোগ্য ছাত্র এবং শিষ্য গুরু বন্দনা করে প্রণাম জানিয়েছেন। অদ্ভুত লাগলো আমার। আমরাও বলি ওং সহ নাবতু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আসুন আমরা দুই পক্ষ, সুর প্রদায়ক পক্ষ, সুরগ্রাহক পক্ষ, একসঙ্গে আমরা এখানে সময় কাটাই। ব্রহ্ম আমাদের রক্ষা করুন। সহন ভুনক্তু, ভালো মন্দ যা হবে সবটাই একসঙ্গে ভোগ করি। সহ বীর্যং করবাবহৈ। আমরা তাপসবাবুর ছাত্র হিসাবে তার বীরত্বের এবং তার ঔদার্যের পরিচয় আমরা বহন করে চলি সারা জীবন। যেমন করে পান্নালাল বাবু আজকে সেই পকেট থেকে মালা বার করে বললেন, গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুরেব মহেশ্বর। সেই পরম ব্রহ্মস্বরূপ গুরুকে আমি তো গুরু হিসেবে পাইনি, আর আমার গুরু থাকার কোনো যোগ্যতাও নেই। ওই যে গুরুর প্রথম গয়ের একটা হস্ত, ওটা বোধহয় ঈশ্বর আমাকে বর্জন করেই এখানে পাঠিয়েছিলেন। সেই জন্যেই তাপসদাকে জোরহাত করে স্বাগত জানাই। কে কাকে স্বাগত জানাচ্ছে আমি তো বুঝতে পারছি না। তাপসদা আসছেন সেই কক্ষে যেটি সমরেশ বসুর কক্ষ। যে সমরেশবাবু, তাপসবাবু এখানে যতবার এলেন তার থেকে অনেক বেশি গিয়েছেন সমরেশবাবু তাপসদার বাড়িতে। গীতাদিদের সঙ্গে আড্ডা মেরেছেন, গান গেয়েছেন, গানের সুর করেছেন। আর যেটা তিনি বলেন না, ইরাদি থাকলেও বলতেন, হ্যাঁ ঠিক কথাই। তার বিয়ের ভাড়ার সামলিয়েছেন সমরেশ বসু, তার গলার গানের সঙ্গে তালিম দিয়েছেন সমরেশ বসু। সমরেশ বসু কক্ষে স্বাগত জানাই তাপসদাকে, তাপস চট্টোপাধ্যায়কে। আর এখানে প্রদীপের ছড়াছড়ি। প্রদীপ চক্রবর্তী খ্যাতনামা শিল্পী, প্রদীপ প্রামাণিক আমার। এদিকে গায়ক যদি হন তাপস, মূল নায়ক যদি হন তাপস, তাহলে শব্দপ্রক্ষণের পুরো ব্রহ্মা হচ্ছেন গিয়ে তাপস মোদক, আর আজকে এসছেন তার সহায়ক প্রদীপ প্রামাণিক। আর তার সঙ্গে মিলিত হয়েছেন আমাদের বয়োজ্যেষ্ঠ মিলন দাস। কি ঠিক বলেছি তো? আর একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ সুরগুরু বোধহয় শিব, আর আমাদের এখানে আছে শিবা। কেউ তার ভালো নামটা কেউ ভালো করে কখনো বলল না,
আমি একবার বলে দিই, অমলেশ চক্রবর্তী। ও আরেকটা কথা তো বলতে ভুলে গিয়েছিলাম, অস্বীকার করে লাভ নেই। শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে নৈহাটি যতবার মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছে, যাদের জন্যে করেছে, আমরা নৈহাটিরা উড়িয়ে পুড়িয়ে খাওয়ার দল। নেই শ্যামল মিত্রের বাড়ি, নেই সমরেশ বসুর কক্ষের বাড়ি, নেই কানাই বৈরাগীর বাড়ি, নেই 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 নেই, শুনতে শুনতে অভ্যস্ত। ঈশ্বরের পরম আশীর্বাদ, এখনো তাপস চট্টোপাধ্যায় আছেন একাকী নির্জন কক্ষে, সৌম্য দর্শন চেহারা নিয়ে এবং সুরের সাধনা করে আমাদের এখানে। এখনো পর্যন্ত যদি আমরা তাকে অবহেলা করি, একটা বিরাট পর্ব আমরা হারিয়ে ফেলব নৈহাটির গবেষণা ক্ষেত্রে। এশিয়াটিক সোসাইটি থেকে আমার কাছে অনুরোধ এসেছে, আপনি কানাই দাস বৈরাগীর ওপরে যেমন করে প্রমথনাথ মিত্রের একটা চেষ্টা করে কোনো রকমে বার করার চেষ্টা করেছেন, কানাই বৈরাগীর ওপরে একটা বার করতে, যাদের কাছে ঘুরেছি, হাতে পায়ে ধরেছি কোনো কাগজ আছে কি না, কোথাও নেই নেই নেই। এই নায়ের নৈহাটিতে আজকে আমাদের তাপসদাকে ভীষণ প্রয়োজন। কেন গো? একটা জিনিস তার বাড়ি থেকে চুরি করে এনেছি। তাপসদা, আপনার সাক্ষাতে আপনি যখন পাশের ঘরে গিয়েছিলেন, আমি চুরি করে এনেছি। গায়ক ধনঞ্জয় ভট্টাচার্যের উদ্দেশ্যে এক সভায় তাকে প্রশস্তিপত্র দেওয়া হয়েছিল। সেই প্রশস্তিপত্রটা অর্থাৎ মানপত্রটা দিব্যেন্দু যখন পাশের ঘরে, আমি যখন এখানে, প্রদীপবাবুরা যখন এইটা বাজান তো, এইটার সঙ্গে বাজান তো, এইটা এই করছেন তো, আমি বেটা চোর সেইটা এক নজরে দেখে এনে চুরি করে টুকে এনেছিলাম। সেই টোকাটা পড়ছে একটাই কারণে, কেন তাপসদাকে আমাদের চাই আমাদের এই তৃষিত সুরপিপাসিত নৈহাটি চিত্তে। একটু পড়ার লোভ সামলাতে পারছি না, হয়তো কেন নিশ্চিত অনুচ্চারিত মন্তব্য একই কথা বলবে। সংস্কৃতির সাধন তীর্থে সুর সাধনার নৈবেদ্য সম্ভারে তুমি তাপস চট্টোপাধ্যায় যথার্থই সার্থক নামা সিদ্ধ তপস্বী। গ্রহণ করো আমাদের সুরপিপাসিত চিত্তের আন্তরিক শ্রদ্ধা। হে সৌম্য, বঙ্গ সংস্কৃতির পাদপীঠে সুরচর্চিত কণ্ঠ প্রতিভার আলোকে আশৈশব সঙ্গীত সুধার প্রতি ছিল তোমার প্রথম প্রেম। যৌবনে সেই প্রেমকে সম্বল করে সুরসাগরের ঢেউয়ের আন্দোলনের ঘাত প্রতিঘাতে আর সব কিছুকে বিসর্জন দিয়ে সপ্ত মৈনাকের মতো তুমি তোমার অস্তিত্বে অবিচল। তোমার চারধারে সুর সুর আর সুর। সঙ্গীতের গবেষণাগার করে তুলেছ নিজেকে। সঙ্গীতের প্রচলিত প্রায় সব শাখায় প্রশাখায় তোমার স্বচ্ছ বিচরণে এই নৈহাটির মাটিকে ভালোবেসে সারা বাংলার মা মাটি মানুষকে করেছ উদ্বুদ্ধ। ভাষণে নয়, আবাল বৃদ্ধ বনিতার চিত্তের আসনে তাই তুমি অধিষ্ঠিত। হে সঙ্গীতময়, সুস্থ সংস্কৃতির চর্চায় অপসংস্কৃতির উদ্বাহু নৃত্যের বিরুদ্ধে আমরা তোমারই মতন একাগ্রচিত্ত তাপসকে চাই, যিনি পারেন সঙ্গীতের জন্য সব কিছু ত্যাগ করতে,
কিন্তু কোনো কিছুর জন্যই সঙ্গীতকে নয়। তোমার আদর্শ, শাস্ত্রীয় নিষ্ঠা, নিরহংকার জীবনশৈলী হোক সবার কাছে কুয়াশাচ্ছন্ন আধারে ধকধকে ধ্রুবতারা। প্রার্থনা করি সারস্বত জগতে অক্ষুণ্ণ থাকুক তোমার জয়যাত্রা, জনপ্রিয়তা ও অনবদ্যতা। এটাই ছিল সেই সম্মানপত্রের মর্মলিপি। উদ্ধার করেছে এই চোর। পাশে বসে আছেন সেই চোরের চুরি বাড়ি যাওয়ার কর্তা তাপস চট্টোপাধ্যায়কে একটা প্রণাম এখন না জানালে আমি বোধহয় আর সময় পাব না। একটু বকবকানি সহ্য করতে হবে, তারপরে গানের জগতে চলে যাব। কথা দিচ্ছি মানে সেই কথা দিয়েই ওরা আমাকে এখানে নিয়ে এসছেন হিড়ির করে। আসলে আমি হচ্ছি সেই লোকটা, মানিক সেনের ঠাকুর তুমি, পুজো করতে এসেছি আমি, মন্ত্র আমি জানি না, আমার বাবা জানেন, তবু এরা আমাকে টেনে আনেন না। সেই দায়িত্ববোধ নিয়ে যখন এসেছি, একটু পরিচয় না দিল যে বললাম তাপস হারিয়ে যাবে, ডুবে যাবে, আমাদের কিচ্ছু করার থাকবে না। এখনও যারা গবেষণাগারে রত আছেন তাদের বলবো, বিশ্বভারতীর, রবীন্দ্রভারতীর যে যাই বিভাগে আপনারা গবেষণা করুন, একবার নৈহাটিতে তাপসের কাছে আসুন, আপনার অনেক পথ খোলা হয়ে থাকবে। নিজে যে অভাব বোধ করি সে অভাবের কথাই আমি আপনাদের জানিয়ে যাচ্ছি, আপনারা সম্প্রচার করবেন। যতদূর আমি মূর্খ জানি, যদুভট্ট থেকে শুরু করে প্রায় কানাই দাস বৈরাগী পর্যন্ত যদি সঙ্গীত যাত্রার এক পথরেখা হয়, বিভিন্ন অঙ্গের গান ও গায়ক সেখানে ঝিকিমিকি তারার মতো ফুটে উঠে। বঙ্গ সংস্কৃতে নব্য প্রতিভারাও সেখানে নিজেদের সামিল করেছেন। তাপস চট্টোপাধ্যায় কিন্তু তার বিচরণ ক্ষেত্রে বিগত শতক তথা স্বর্ণযুগের শ্বাসধারা ও আধুনিক যুগের সুখতারা, এটাই আমার মনে হয়েছে। তিনি নিজেই যেন এক ঘরানা, এখন শুধু তাঁরই গান। সঙ্গতে সঙ্গীত তিন প্রতিভা, আমি আর এক প্রতিভার নাম করিনি, তিনি হচ্ছেন তাপসদার ডান দিকে অতনুবাবু। তিনি তনুহীন হয়েও না হয়েও অতনু, কি আশ্চর্য নামের মহিমা। তাপসদা একটু আক্রমণ করি। যতদূর জানি বৃহত্তর আকারে আপনার আত্মপ্রকাশের শুরু বালক গদাধর সিনেমায় ঠাকুর রামকৃষ্ণের মুখে যে স্তব করেছিলেন সেইটা একবার শুনি। नंदमयी मातस्तं ब्रह्माणि वैष्णवी शिवा ऋक यजु श्यामगायत्री तं वेदा प्रकाशिता शिवशक्तिर महामाया। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेशा गोपिका कांता राधा कांता नमोस्तुते। চরণ ধরিতে নিয়োগ আমারে নিয় না সরাই জীবন মরণ
সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। চির পিপাসিত বাসনা বেদনা, বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয়ে যেন হয় সে বিজয়ী, তোমারই কাছে হারিয়া। বিকায়ে বিকায়ে দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে, তোমারি করিয়া নিও গো আমারে, বরণের মালা পরায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। সুরখানার যদি ঐতিহ্যকে প্রাচীন পরম্পরায় টেনে নিয়ে যান, বৈদিক সূত্রের সেই সুরটাই মনে পড়বে। ইয়া সৃষ্টি ষষ্ঠরাজ্ঞা বহতি বিধিভূতং ইয়াহ বীর্যা চ হত্রী, ইয়ে দ্বে কাল বিদত্ত শ্রুত বিষয় গুণা, ইয়া মাহু সর্ববীজ প্রকৃতিরিতি, ইয়া প্রাণিনঃ প্রাণবন্ত প্রত্যক্ষাভি প্রপন্নস্তনুভিবস্তাভিরস্তাভিরীজ। সেই সুরটাই বাজবে এই কানে। আমার তো সুরের গলা নয়, তাপসবাবু এইটাই করে দেখালেন আমাদের। অসংখ্য 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 তার ধ্বনি মহিমান্বিত সুর, স্বর এবং প্রক্ষেপণ। সঙ্গীতের রাস্তার এই ব্যানারটা বোধহয় আরেকটু পরিষ্কার হওয়া দরকার ছিল। তাপস চট্টোপাধ্যায় একক না, তাপস চট্টোপাধ্যায় একক, দশক, শতক। তিনি দশক যুগের গান গাইবেন, শতক যুগের আগের গানের একটা নমুনা দিলেন, এবং এখনও তাকে সেইখানেই ধরবো আমরা। এটা যদি 2023 হয়, চলে যায় চলুন 1804 থেকে 1857 মধ্যে। সময়টায় যুগান্তকারী কবি, গীতিকার এবং গায়ক দাশরথী রায়, দাশু রায়। তার পাঁচালী বাংলার বুকে এক ঐতিহ্যের সৃষ্টি করেছিল। একবার তাপসদা গো, দাশু রায়ের পাঁচালী আরম্ভ হয়ে যাক না। এখানে যেমন ঘণ্টা বাজিয়ে আপনার গলায় মালা দিয়েছিলেন পান্নালাল বাবু, দাশু রায়ের একখানা গান হোক। গণেশ আমার শুভকারী গিরি, গণেশ আমার শুভকারী, যে গণপতি পেলাম হইমবতী,
সরস্বতী শরতের শশী সুরেশ কুমার গণেশ আমার তাদের না ঘেরিলে নয়ন ঝরে বাড়ি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী বক্রতুণ্ড মহাকায় কোটি সূর্য সমপ্রভ কুরু মে সর্ববিঘ্ন নাশং সর্বকার্যেষু সর্বদা। মিলছে? দাশু রায়ের সঙ্গে মিলছে পুরাণ, বেদ, উপনিষদ। বক্রতুণ্ড মহাকায় কোটি সূর্য সমপ্রভ কুরু মে সর্ববিঘ্ন নাশং সর্বকার্যেষু সর্বদা। তারই তিনি প্রতিধ্বনিত করবেন গণেশ আমার শুভকারী। তাপসদা, কোথাও তো আর নৈহাটির বাগানে বাঁশ নেই, কিন্তু রাস সেটাও উঠে গিয়েছে। রাসমেলা এখানে হতো, শান্তিপুরের লোক এখানে আসতেন, এখানকার লোক শান্তিপুরে যেতেন। রাসমেলার একটা গান ছিল, ঘুরে ঘুরে বেড়াতে হতো, নগর পরিক্রমা করতেন। সেটা দেখার জন্যে বয়োবৃদ্ধরা, আবাল বৃদ্ধ বনিতেরা সেখানে হাজির হতেন, রাস্তায় নেমে পড়তেন। একবার শুনতে চাই আপনার গলায়, এসব আর শুনতে পাবো না। ঘরে এলো নন্দলাল বেনু বাজায় রে, ঘরে এলো নন্দলাল বেনু বাজায় এলো ধেনু চড়ায় রে, ঘরে এলো নন্দলাল। আমার কৃষ্ণ জগৎ জীবন, আমার রাধা মধুর পাবন, যে জন ভজে কৃষ্ণ নাম গান, আমার যে জন ভজে কৃষ্ণ নাম গান, সেই হয় আমার প্রাণ রে। ঘরে এলো নন্দলাল বেনু বাজায় রে, ঘরে এলো নন্দলাল। এমনটা যদি হয়, সুখ বলে ওলো শাড়ি শুনল পেতে কান, তাপসদা সবাই বসে গাইছে তোদের গান। ও সুখ শাড়ি তুই শুনে যা। সুখ শাড়ি শুনবই। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ, সুখ বলে আমার কৃষ্ণ, জগতের গুরু। সারি বলে আমার রাধা কল্প বাঞ্ছা করু, নইলে কার গুরু। বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। রাইকে কে জাগাবে? আপনি এখানে বসে থাকবেন আর রাই বসে বসে ঘুমবে? রাই জাগো। রাই জাগো, রাই জাগো, সুখ
সারি বরে কত মিটা যাও গো রাধে শ্যামগরের ওরে রাধে শ্যামগরের ওরে রাই যাগো সুত সাধু বলে সুখ বলে ও গো সারি কি কার্য করিলে তলে কদম তলে বন্ধুরে জাগাইলে প্রাণ বন্ধুরে জাগাইলে রাই যাগো সুত সারি হবে রাই যাগো সুত সারি হবে। মনে পড়ছে না সেই বাংলার কথা? ওই যে গাঁটি যাচ্ছে দেখা আইরি ক্ষেতের আরে, প্রান্তটি যার আধার করা সবুজকে আধারে, পূবের দিকে আম কাঁঠালের বাগান দিয়ে ঘেরা, জটলা করে যাহার তলে রাখাল বালকেরা, সেইটি আমার গ্রাম, আমার স্বর্গপুরী, ওইখানেটি হৃদয় আমার গেছে চুরি। রাই জাগো রাই জাগো। রাই তো জাগলেন। আমরা চলে এলাম প্রায় 1840। তখনকার লোকেরা নামকে খুব বিকৃত করতে পারতেন। এই মুখোপাধ্যায়দের মুখে কি উচ্ছে লেগেছিল জানি না, আশিস মুখুজ্জে, ভাগ্যিস মুখুচ্ছে বলতেন না, মারুজ্জে, চাটুজ্জে, ভট্টাচার্য হয়ে গেল ভট্ট। সেই নামে বিখ্যাত হয়ে গেলেন যদু ভট্টাচার্য। 1840 বাঁকুড়া, অনন্য সাধক, সুরের স্রষ্টা, সুরের সাধক। জন্ম বাঁকুড়ার বিষ্ণুপুর। উনি এখানে ভাটপাড়ায় কতটা থাকতেন জানি না, নৈহাটিতে থাকতেন। আপনারাই বলতে পারবেন, পুরাতন পোস্ট অফিসের কাছে সুর ভট্টাচার্যের বাড়িতে, তাই তো তাপসদা? হ্যাঁ, পুরনো পোস্ট অফিস। পুরনো পোস্ট অফিস। সুর ভট্টাচার্য আমার জানার কথা নয়, খানিকটা বইপত্র ঘাঁটতে ঘাঁটতে বা তাপসদার কাছেও গল্প শুনেছি। আদি ব্রাহ্ম সমাজের তখন একটা প্রতিপত্তি গড়ে উঠছিল। প্রসঙ্গত বলে রাখি, ব্রাহ্ম সমাজকে আমাদের ব্রাহ্মণ্য সমাজ খুব ভালোভাবে মেনে নেননি। আবার এটাও বলে রাখতে হবে, এই ব্রাহ্মণ্য সমাজের বাড়াবাড়ির জন্যেই ব্রাহ্ম সমাজ একদিন তার উৎপত্তির মুখ দেখতে পেয়েছিল। দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের বাবা, রামমোহন রায়ের পর দ্বিতীয় পৃষ্ঠপোষক, তাঁর বদন্যতায় যদু ভট্ট ব্রাহ্ম সমাজের ব্রাহ্ম সঙ্গীত গায়ক হলেন। যদু ভট্ট বঙ্কিম অপেক্ষা 7 বছরের ছোট। আজকে যদি আরেকটু আগে আসতেন, আসার কথা নয় আপনাদের, ঠিক সময়ে এসছেন। এইখানে এদের সুর বাঁধার আর শেষ হয় না। এইটাই তাল দিন, এইটা এইখানে টান ধরুন, এইখানে অমুক করুন। এটা সঙ্গীতের একটা প্রথা, সঙ্গীতের প্রথা এটা। সঞ্জীবচন্দ্রের সভাগৃহে সঙ্গীতের আসর বসবে, সে সুর বেঁধেই যাচ্ছে, বেঁধেই যাচ্ছে। এখনও এটা সভার একটা বোধহয় অঙ্গ না বৈশিষ্ট্য না কায়দা বুঝি না। গান আরম্ভ করবার আগে গায়ক, আরে আগে তাহলে সেটা ভালো করে বেঁধে নিয়ে আয়, হয়তো হয় না, আমি জানি না।
টুং টুং, আরেকটু বাজান, মাটা দিন, টিং টুং, বাবাটা দিন, গাং গাং। তো সেই হচ্ছে সঞ্জীব চন্দ্রের সভা গিরিয়ে বঙ্কিমচন্দ্র চুপচাপ দেখলেন। খানিকক্ষণ পর অধৈর্য হয়ে বললেন, কি হলো যদুমশাই, আমাদের লাউ কুমড়ো বাঁধা হলো? লাউ কুমড়োতে দড়ি লাগানো হলো, সুর বাঁধা হলো? সেই ব্রাহ্ম সঙ্গীতের, সেই সঙ্গীতাচার্যের অধীনেই বঙ্কিমচন্দ্র শিষ্যত্ব গ্রহণ করলেন গান শেখার জন্য। যে গান পরিবেশনের জন্যে আমাদের তাপসবাবু অনন্যভাবে স্বীকৃত, নৈহাটি কেন সারা বঙ্গে বিভিন্ন সভায় এবং বিখ্যাত বিখ্যাত লোকেদের সামনে, কে শোনেননি? রাধাকৃষ্ণন থেকে আরম্ভ করে এখনও দ্রৌপদী মুর্মু শুনতে পেয়েছেন কিনা জানি না, তিনিও শুনতে পাবেন যদি একবার নৈহাটিতে আসেন আমাদের স্বাধীনতা দিবসে কিংবা বঙ্কিমচন্দ্রের জন্মদিবসে। তিনি বঙ্কিমের গান বিশারদও তাকে বলা যায়। অর্থাৎ আমাদের তাপসদা কি, বঙ্কিমচন্দ্রের এত গান সুর করে গাওয়া সঙ্গীত একাডেমিতে এখনো তৈরি হয়নি। খুব স্পষ্ট কথা, উনি যতগুলো গানের সুর করে গাইতে পারবেন, সেই গানের একটা বঙ্কিম এককই হতে পারে তাপসদাকে নিয়ে। যে তানপুরায় বঙ্কিম দেশ রাগে বন্দে মাতরম যদু ভট্টের কাছে চর্চা করেছেন, এবং বলা বাহুল্য রবীন্দ্রনাথ তার থেকে অনেক, বঙ্কিমচন্দ্র হচ্ছেন 1838 পরেশদা, তাই তো? আর রবীন্দ্রনাথ হচ্ছেন 1861। এত বছরের পার্থক্য, কিন্তু রবীন্দ্রনাথও যদু ভট্টের কাছে সঙ্গীত শিক্ষা করেছিলেন। সেই তানপুরা কলকাতা মিউজিয়ামে এখনও সযত্নে রক্ষিত আছে। যদি কেউ কখনো যান, ওই তানপুরার ধুলা একটু আমাদের কপালে এনে যদি দিতে পারেন, আমরা ধন্য হই। বন্দে মাতরম এখন শুনবো না, ভালো করে জ্বালিয়ে পুড়িয়ে শুনবো। শশধর তিলক ভালো, অনেক কাল শুনিনি তাপসদা। শশধর তিলক ভালো। ধারা তিলকা ভাল গঙ্গা জটা পারা, শশা ধারা তিলকা ভাল গঙ্গা জটা পারা, পরিল ত্রিশূল রুদ্র বিদ্যাদে, শশা ধারা তিলকা ভাল গঙ্গা জটা পারা, শশা ধারা তিলকা ভাল গঙ্গা জটা পারা। প্রিয় ধ্রুপদের, পরে কথা বলবো। আচ্ছা, আমার হার্ট প্যালপিটেশন বাড়বে না বাড়বে না, সামনে সব এরা বসে আছেন আর হাসছেন আমার এই দুর্গতি দেখে। রাজা রামমোহন চলে আসতে বাধ্য হলাম। এক জীবন, দুঃখের জীবন, সৃষ্টির জীবন, কৃষ্টির জীবন, যিনি বেদান্ত শাস্ত্রের অন্যতম ব্যাখ্যাতা, যিনি বলতে পেরেছিলেন, অনুধাবন করতে পেরেছিলেন, বলতে পেরেছিলেন বললে অনেকটা ভুল হবে, অনুধাবন করেছিলেন, বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তদুপকারিণী শারীরক সূত্রাদীনি চ। শারীরক অর্থাৎ আমাদের শরীরটা মিথ্যা, শরীরটা কিচ্ছু নয়। এই শরীর নিয়ে আমাদের যত অহংকার, কি সুন্দর বাবরি ছাড় চুল, সুন্দর গোঁপ, তাগড়াই গোঁপ,
মুখে অমুক ক্রিম তমুক ক্রিম, আইসক্রিমটা বোধহয় মাখে না। ও, তো রাজা রামমোহন রায়ের মনে করো শেষের সেদিন কি ভয়ঙ্কর গানটি আলোড়ন তুলেছিল। তার থেকে আলোড়ন তুলেছিল অনিত্য বিষয় করো। শুনবো শুনবো শুনবো, ছাড়বো না। অনিত্য বিষয় কর সর্বদা চিন্তন, ভ্রমেও না ভাব হবে নিশ্চয় মরণ। বিষয় ভাবিবে যত বাসনা বাড়িবে তত, ক্ষণে হাস্য ক্ষণে শেষ তুষ্টি দুষ্টি প্রতিক্ষণ। অনিত্য বিষয় কর সর্বদা চিন্তন। অশ্রু পরের বাসনা দম্ভ করে হাহাকার, মৃত্যুর স্মরণে কাঁপে কাম ক্রোধ রিপুগণ। অতএব চিন্ত শেষ ভাব সত্য নির্বিশে, মরণ সময়ে বন্ধু একমাত্র তিনি হন। ও তাপসদা, বলবো খুলে, বলবো খুলে ছোট্ট করে ফুলের কথা। কাউকে বলতে চান না, কিন্তু এটুকুনি জানা গিয়েছে দীর্ঘ 58 বছর আকাশবাণীতে আপনি গান করেছেন। হ্যাঁ কি না? ও তাপসদা, দীর্ঘ 58 বছর আপনি আকাশবাণীতে গান করেছেন, এখনো করছি, এখনো করছেন, আরও করুন। 5 বছর চাকরিও করেছেন। কলকাতায় যখন টেলিভিশন প্রথম আসে, আপনি প্রথম শিল্পী যিনি টালা পার্ক ও পার্ক সার্কাস ময়দানে সঙ্গীত পরিবেশন করেছেন। ভাবতে পারি তাপসদাকে দেখে এত কৃতিত্বের অধিকারী। আপনার একটা গান এখন বলবো না, টিভিতে 13টা এপিসোড প্রচারিত হয়েছিল। তখন তো এই গান ঘরে ঘরে মাইকে উৎসবে লাজবাব হয়ে উঠেছিল। আমি সেই বয়সে কেন প্রেম করিনি জানি না। ওই গানটা শুনতে যদি করতে পারতাম, আমার স্ত্রীকে দেখিয়ে দিয়ে বলতে পারতাম, দেখো ইনি আমাদের নৈহাটির গায়ক। ব্রাহ্ম সমাজের যদি গান গাইতে আপনাকে বলা হয়, আপনি কোন গানটা গাইবেন? আমি ব্রহ্ম সমাজে অনেক গান করেছি। হ্যাঁ, আমার বউ ছাত্রছাত্রী ছিল। যত রে আমার মন ও ব্রহ্ম নাম, ওম ব্রহ্ম নাম, ব্রহ্ম নাম, ওম ব্রহ্ম নাম, ওম ব্রহ্ম নাম।
এই ব্রহ্ম নিয়েই বিবেকানন্দ গলা ফাটিয়ে আমেরিকায় বলে এসেছিলেন, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয় ধামানি দিব্যানি তস্থ বেদাহমেতম পুরুষং মহান্ত্যম আদিত্য বর্ণং তমসঃ পরস্তাৎ। এই ব্রাহ্ম সমাজের এক জপমন্ত্র। আর একটা মাইলস্টোনে চলে আসি, মাইকেল মধুসূদন দত্ত, যিনি দেখেছিলেন বঙ্গভাষা রূপখনি পূর্ণমণি জালে। যিনি আক্ষেপ করেছিলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। আজকে সেই দিন আবার উপস্থিত। কোনটা বঙ্গদিবস হবে, কোনটা কি হবে, বাংলা ভাষা ছেড়ে অন্য দেশে চলে যাওয়া, এক শ্রেণীর নাম হবে পরিযায়ী। লজ্জা লজ্জা লজ্জা। আজকে মধুসূদনকে টেনে নিয়ে এসে আরেকবার বলা দরকার, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। ছেড়ে দিলাম। মাইকেলের শর্মিষ্ঠা নাটক আপনার জীবনে একটা অবিচ্ছেদ্য এবং অবিস্মরণীয় পর্যায়। শর্মিষ্ঠা নাটকের ওপরে কিছুই কি আমাদের জানাবেন না আজও? শর্মিষ্ঠা নাটকের সম্পর্কে আপনার বক্তব্য আমরা শুনতে চাই। বেলগোছিয়ায় যে বাগানবাড়ি ছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের, ওইখানে শর্মিষ্ঠা নাটক অভিনয় 1872। উদয় হইল সখী বাহার সরস বসন্ত, মোদিত দশ দিশ পুষ্পগণে। উদয় হইল সখী সরস বসন্ত, মোদিত দশ দিশ পুষ্পবনে। উদয় হইল সখী সরস বসন্ত, আর বহিছে সমীর সুশান্ত। মোদিত দশ দিন পুষ্পগানে, উদয় হইল সখী, উদয় হইল সখী, উদয় হইল সখী সরস বসন্ত। বাহার এইমাত্র পরিবেশন করলেন বাহার, বাহার রাগ। অতনুবাবু, আহার ছেড়ে এখন বাহারটা যদি একটু তাপসদার সঙ্গে মুখবন্ধটা ধরেন, আমি বহুত কম নই, কোনো কালে কম ছিলামও না। বাহার, বাহার হবে অতনুবাবু এবং আমাদের তাপসবাবু। বঙ্কিমচন্দ্রের গান। জনমের সঙ্গে কিশোর জনমের স্বাদ ফুরাইবে, জনমের সঙ্গে কিশোর জনমের স্বাদ ফুরাইবে, কিংবা জন্ম জন্মান্তরে স্বাদ মোর ফুরাইবে। জনমের সঙ্গে কিশোর জনমের স্বাদ ফুরাইবে। বিধি তোদের সাধি শুনো, জন্ম যদি দিবে আবার আমারে যেন
রমণী জনম দিবে জনমের সঙ্গে কিশোর জনমের সঙ্গে কিশোর জনমের সঙ্গে কিশোর জনমের স্বাদ ফুরাইবে। क्या बात क्या बात क्या बात। অথচ দেখুন ভাজা মাছ উল্টে খেতে জানেন না, কেমন বসে আছেন চুপচাপ, মানে কিচ্ছু জানেন না। আচ্ছা তাপসদা, হ্যাঁ ভাই, ব্রাহ্ম সমাজে আপনি তো গান করেছেন, ও ছাত্র ছিল তো। হ্যাঁ এইটাই জানতে চাইছি, ছাত্রছাত্রীও আপনার ছিল, সেইটাই শুনতে চাইছি। থ্যাংক ইউ, পরে আপনাকে একটা লজেন্স দেবো। এই যে কথাটা বললেন, কিছুই তো বলতে চান না, এইটা বলার জন্য আপনাকে পরে আমি একটা লজেন্স দেবো। না না, ও ক্যাট অ্যান্ড ক্যামেলের মধ্যে আমি নেই। আচ্ছা সেটা দেখা যাবে, আপনার সঙ্গে পরামর্শ করবো। বলছি ভাজা মাছ উল্টে খেতে জানেন না। 12 বছর উনি স্টারে গান করেছেন, 12টা বছর মানে একটা যুগ। অভিনয় করেছেন, একটু আগে একক দশক শতক বলছিলাম না, একক দশক শতকেও তার অভিনয় বিশেষভাবে উল্লেখযোগ্য। পুলক বন্দ্যোপাধ্যায়, অনাদি দস্তিদার, কালীপদ সেনের সুরে গান করেছেন। তখনকার দিনে কম্বিনেশন নাইট, তাপস চট্টোপাধ্যায় একটা আকর্ষণ, নরেশ মিত্র, সরোজবালা, গাঙ্গুলি, এদের সঙ্গে আরও আছেন। তার গান অভিনয় মহাজাতি সদন ও মঞ্চ সম্ফল, তিনি গায়ক ও অভিনেতা। এটা চুরি করে না আনলে পরে পারতাম এত কথা বলতে। আনজানে মেহমান হিন্দি ছবিতে প্লেব্যাক করেছেন, দূরদর্শনে ভোজপুরি গানও করেছেন। উদয় হইল সখী মরম বসন্ত বাহার, আবার শুনবো তাপসদা, মাথা নিচু করে থাকলে হবে না। উদয় হইল সখী মরম বসন্ত, আবার শুনতে চাই আমরা, বাহার, আবার বাহার। এবার যে গানটি গাইছি সাহিত্যিক শরৎ চট্টোপাধ্যায়ের গান, লেখা গান সুর। আমি সাহিত্যিক শরৎ চট্টোপাধ্যায়ের অশ্বিনী দত্ত রোডে বালিগঞ্জেতে 2বার গান করিয়েছি বঙ্গ সাহিত্য সম্মেলনে। বঙ্কিমচন্দ্রের জন্মোৎসবে ওরা নিয়ে গেছিলেন আমাকে, পরের বার ভক্তিগীতি। শরৎ চট্টোপাধ্যায়ের লেখা গান এবং সুর আমি গাইছি। পাবার সময় ছিল যখন বুঝে পাবার সময় ছিল যখন বুঝে মরণ খেলার নেশার ঘড়ি রইলি অচেতন। পাবার সময় ছিল যখন মরণ খেলার নেশার ঘরে রইলি অচেতন। পাবার সময় ছিল যখন পাবার সময় ছিল যখন অমিত্রসূদন ভট্টাচার্য মহাশয়কে একবার বলেছিলাম, বঙ্কিমচন্দ্রের ওপরে যে গবেষণা কাজ আপনার আছে বা আপনার অধীনে যারা কাজ করেন, এই নৈহাটিতে বঙ্কিমচন্দ্রের গানের ওপরে অনবদ্য এবং অকৃত্রিম সুর আরোপিত
সঙ্গীতের ক্যাসেটের জন্য একটা যদি ব্যবস্থা করা যায়, বই থাকবে তার সঙ্গে ক্যাসেট থাকবে, তার জন্যে যদি আপনি উপযুক্ততম এক ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেন, আমরা করিয়ে দিতে পারি। কে? বোঝাই যায় তাপস চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের গান স্পেশালিস্ট তকমা তার ক্ষেত্রে উপযুক্ত এবং উপযুক্ততম। বন্দে মাতরমের দেশ রাগে এত সংখ্যকবার গান তিনি পরিবেশন করেছিলেন, সেটা একটা রেকর্ড। তার জাতীয় মহামন্ত্র সঙ্গীত বন্দে মাতরম অনবদ্য দেশ রাগে শুনেছেন প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এস রাধাকৃষ্ণন, প্রণব মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, শ্রীজীব ন্যায়তীর্থ, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, জ্যোতি বসু প্রমুখ বিবিধ উচ্চপদস্থ ব্যক্তিত্ব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্টিনারি হলে তার উদাত্ত কণ্ঠ এবং সপ্রসঙ্গ ভূমিকা অর্জন করেছিল বন্দে মাতরমের সুর এবং ধ্বনি মাধুর্য। নৈহাটিতে দেশাত্মবোধক বা সরকারি কোনো অনুষ্ঠানের সূচনায় গান পরিবেশনে তাপস চট্টোপাধ্যায় ছাড়া দ্বিতীয় নাম ভাবাই যেত না। নৈহাটিতে গান্ধী মূর্তি, পি মিত্র, নেতাজি, হরপ্রসাদ শাস্ত্রীর মর্মর মূর্তির উন্মোচনকালে তাপস কণ্ঠের বন্দে মাতরমে ছিল মূর্তি প্রতিষ্ঠার মূল আলম্বন। সম্প্রতি বন্দে মাতরম ও তাপস চ্যাটার্জি তথ্যমূলক চিত্র একালের জাতীয় মহামন্ত্র সঙ্গীত গায়কদের কাছে নিঃসন্দেহে একটি প্রামাণ্য তথ্য। একালের জাতীয় মহামন্ত্র সঙ্গীত গায়কদের কাছে নিঃসন্দেহে প্রামাণ্য তথ্য। এই তথ্যটি আরও উচ্চ পর্যায়ে প্রচারিত হলে পরে নৈহাটিরও যেমন গর্ব বাড়ে, যারা প্রচার করবেন তাদেরও আভিজাত্য আরও বর্ধিত হয়। সম্প্রতি বন্দে মাতরম তাপস চট্টোপাধ্যায় যেন এপিঠ ওপিঠ। কার এপিঠ ওপিঠ? মুদ্রার না আমাদের সভ্যতার না সংস্কৃতির, সেটা বিচার্য বিষয়। বঙ্কিম একাডেমি আপনার জন্য বঙ্কিম সম্মান, সেটা একটি আপনার কাছে মহামূল্য স্বীকৃতি। সাহিত্যিক শরৎচন্দ্রের গান আপনি এইমাত্র শোনালেন। বালিগঞ্জ অশ্বিনী দত্তের বাড়িতে আপনি গান করেছেন। বঙ্গ সাহিত্য সম্মেলনে আপনার ভক্তিগীতি আজও অনেক লোক, হয়তো অনেক লোক নয়, বেশ কিছু লোক তারা সেটা স্মরণ করতে পারেন। তারপর বাজলো বেনু, সেই বিখ্যাত গান। নির্লজ্জ শেফালি ফুল এখনো ঝরে পড়ে, এত গাছ কাটার পরেও তার একটা অস্তিত্বের ডালে সে তার জানান দেয়। শিশিরের রেখা ঝরে, ঘাসের মাথায় মাথায় এখনো পায়ের তলায় পড়ে। একটা সময় ছিল, এই সময় পাড়ায় পাড়ায় বৈষ্ণব আসত, আগমনী গান শোনাতো। এখন সে বৈষ্ণবরা সব রেকর্ড হয়ে গিয়েছে, ক্যাসেট হয়ে গিয়েছে, সিডি হয়ে গিয়েছে। তাদের মাধ্যমে বৈষ্ণবরা আমাদের গান শুনিয়ে যান আধুনিক কায়দায়। আগমনী গানের সেই প্রাচীন ধারায় চলে যাব। অনুরোধ করব আগমনী গানে ফিরে আসতে তাপসদার কাছে। আর না রাখিব গিরি প্রাণে গৌরী শিবের ঘরে, এবারও আনিলে তারে পাঠাবো না কোনো ফিরে। আর না রাখিব গিরি প্রাণে গৌরী শিবের ঘরে। নির্গুণ জামাতা হেরে
সমর্পিলে গিরি যাদের সে তো পালিতে না রে। আমি বহু জায়গায় গান করেছি, কলকাতার বনিদি বাড়িতে আগমনী গান করেছি, নয়টিতে আমি বন্ধু বাড়ি থেকে সারণ করেছি, ওর বাড়িতে বিশেষ অনুরোধে গান করেছিলাম এইসব গান। নির্গুণ জামাতা হেরে সমর্পিলে গিরি যাদের সে তো পালিতে না রে। শুনি গৌরী পালে তারে আর না রাখিব গিরি। প্রাণে গৌরী শিবের ঘরে। ওই রাগরাগিনীর দীর্ঘ আলাপের যে ধারা গড়ে উঠেছিল, রাগরাগিনী ছাড়া যে হবে না, এই ধারাকে যখন পরিবর্তিত আকার দিয়েছিলেন আমাদের গায়করা, তার প্রথম সূচক নিধুবাবুর টপ্পা। নিধুবাবু সম্পর্কে অনেক কথা বলতে হয়, কিন্তু আমি কথার ফেনিল সমুদ্রে বাড়াতে চাই না। শুধু একটা অনুরোধ করব, আমাদের একবার সেই নিধুবাবুর গানের যুগে গান গাইতে। নিধুবাবু। ওগো ভালোবাসি বলে কি রে আসিতে ভালোবাসো না বা সোনা। ওগো ভালোবাসি বলে কি রে আমারও কর্ম দোষে না হইল সুখ সাধনা সাধনা। ওগো ভালোবাসি বলে কি রে ভালো লুকিয়ে ভালোবাসব বলে কেউ তো জানবে না। লুকিয়ে ভালোবাসব বলে কেউ তো জানবে না। জানলে পরে প্রাণ নিবেশে প্রাণ তো দিবে না। লুকিয়ে ভালোবাসব বলে কেউ তো জানবে না। লুকিয়ে ভালোবাসব বলে লুকিয়ে ভালোবাসব বলে কেউ তো জানবে না। অল্পে উসখুস করা গাছগুলো আজ নিশ্চয়ই চারা গাছ নয়, বেশ বয়সী গাছ। তাদের অন্যতম পান্নালাল বাবু। এক্ষুনি খবর পেলাম দূরদর্শনে প্রথম যে রাখি বন্ধনের অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠানের নৃত্যশিল্পী আরতি ভট্টাচার্য পান্নালাল মুখোপাধ্যায়ের সঙ্গে গানখানা করেছিলেন। ভাগ্যিস নাচেননি, আমি দেখতে পাইনি। গানখানা করেছিলেন তাপস চট্টোপাধ্যায়। এটা একটি অতিরিক্ত সংযোজন। আমরা যা যা তথ্য জোগাড় করেছি তার বাইরে। প্রণাম আপনাকে। বাবুদের গান। আজ ঘটনা কি জানেন? ছেঁড়া প্যান্ট জামা পরতে অভ্যস্ত স্ত্রী বললেন, এত বাবুরা থাকবে ধুতি পাঞ্জাবি পরে যাবে না, আমি আজকে বাবু হয়েছি। সেই বাবুদের যুগ কবে পেরিয়ে গিয়ে আমি আজকে বাবুদের রূপ ধরে তাপসবাবুর কাছে এসেছি। কি আনন্দ আমার। সেই বাবুদের কালচার যে কি মারাত্মক কালচার, আর ভয়ানক কালচার, আর মিষ্টিমুখী বাঁদরদের কালচার, অস্বীকার না করলে উপায় নেই। কেন যে আমরা বলি অমুক বাবু তমুক বাবু,
যদি বঙ্কিমচন্দ্রের বাবু প্রবন্ধটা একবার পড়তাম আর বলতে ইচ্ছা করতো না আমি অমুক বাবু কথা বলছি। সেই কঙ্কালকার ছেলেরা গ্রামে বানিয়ে বানিয়ে বলতো জামাই বাবু জল সাবু না কি সব বলতো সব। আমরা এখন জল সাবুর পর্যায়ে উঠে গিয়েছি। বাবুদের কালচারের যে গান, সে বাবুদের গান সঙ্গীত ধারার কিন্তু একটা পর্যায়। বাবু কারা সে তো বলেই দিলাম, গানেও তার চিত্র ফুটে ওঠে। হাতে একটা বেল ফুলের মালা নিতে হবে, এটাই তখন স্টাইল ছিল। এখন যেটা স্টাইল সেটা তখনকার এই কায়দা ছিল। এইটা তাপসবাবুর ঝুলিতে বাবুদের গান অনেক কিছু আছেন। আজকে কৃপণতা করছেন, একটু করে গাইছেন তারপরে ছেড়ে দিচ্ছেন, আর আমি এখান থেকে কিছু বলবার মুখ বন্ধ করতে করতে দেখি গান থেমে যাচ্ছে। তাই কৃপণ তাপসবাবুর কাছে একটা বাবুদের গান শুনতে চাই। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনায় জল আনতে গিয়ে, যমুনায় জল আনতে গিয়ে সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। কলসি তোমার যাবে ভেসে, কলসি তোমার যাবে ভেসে। লাগলে জলে ঢেউ তুমি, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। আইলো অলি কুসুম করি বাবুর বাগান, আইলো অলি কুসুম করি বাবুর বাগানে। তুলব ফুল গাঁথব মালা করব দুজনে, অলি কুসুম করি বাবুর বাগানে। সে মালাটি পরে আমি হব যে গো তোমার রানী, তুমি আমার রাজা হয়ে বাসবে ভালো প্রাণে প্রাণে। আইলো অলি কুসুম করি বাবুর বাগানে। চণ্ডীদাসার রজকিনী তারাই প্রেমে শিরোমণি। আমি রানী হয়ে, আমি রানী হয়ে কাচব কাপড় ওই বাবু বাগানে। হুন্দি কুসুম করি আইলো অলি কুসুম করি, আইলো অলি কুসুম করি বাবুর বাগানে। একটা কথা বলবো, কথাটা হচ্ছে আমরা যদি নির্লজ্জের মতন আমার সামনে না থাকতেন, আমি সলজ্জের মতন এখানে খুব এই নাচটা নাচতে পারতাম। আর তুই কি আমার গান গাইতে দিবি না? আর আগেও দেব পরেও দেব, এক চরিত্রের সঙ্গে আলোচনা করিয়ে দেবো। তিনি দেবস্মিতা দেব, যিনি প্রথম ঘোষিকা ছিলেন। তাকে একবার আহ্বান করব পরের অনুষ্ঠানটা জানাবার জন্য।